আজকের এই জার্নিতে একসাথে পাহাড়, ঝর্ণা, বৃষ্টি, মন্দির, জঙ্গল সব কিছুই রয়েছে। এত সৌন্দর্য হয় বর্ষার সময় নেচার, সেটা এইসব জায়গাতে ঘুরতে না আসলে বোঝাই যায় না। আজকে কিন্তু দেবকুণ্ডে সারাদিন আজকে বেশ ভালো পরিমাণে একটা বৃষ্টির ওয়েদার রয়েছে। এটা হচ্ছে এখানে টিকিটের কাউন্টার, যেখান থেকে ফরেস্টের সাফারির জন্য টিকিট কাটতে হয়। এত অন্ধকার নামছে যত বেলা এগোচ্ছে, তার সাথে বৃষ্টি তো ঝমঝম করে হয়েই যাচ্ছে। এখানে জঙ্গলের মধ্যে এত বেল গাছ রয়েছে না, আজকে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, আমাদের কাছে ওই রাস্তা আজকের জন্য একেবারেই বন্ধ হয়ে গেছে। এই জায়গাতে আজকে শেষ করতে হবে আমাদের আজকের গল্প। বর্ষায় পাহাড় জঙ্গল অনেকেরই ভালো লাগে, কিন্তু এই জায়গাতে অর্ধেক বাঙালির পা পড়েনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কয়েক ঘন্টার জন্য মনে হবে স্বর্গ যেন নেমে এসেছে চোখের সামনে, আবার কখনো মনে হবে প্রকৃতি তার সমস্ত বর্ষার সৌন্দর্য ঢেলে দিয়েছে এই একটাই জায়গায়। যাতায়াতের ব্যবস্থা একটু কঠিন হলেও কলকাতা থেকে 800 টাকা পকেটে নিয়ে পাহাড় জঙ্গলে ঘেরা শান্ত সৌন্দর্যের এই জায়গা সেরার সেরা। তাহলে চলুন শুরু করা যাক আজকের গন্তব্যের এক আলাদা রকম ঠিকানা, বর্ষার স্বর্গপুরী দেবকুণ্ড। আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ হয়ে আছেন। আজকে আবার চললাম কলকাতা ছেড়ে বর্ষার পাহাড় জঙ্গলের উদ্দেশ্যে। আজকে আমি যাচ্ছি ওড়িশার শিমিলিপাল ফরেস্টের মধ্যে পাহাড় জঙ্গলের গভীরে দেবকুণ্ডে। আজকে আমি যে ট্রেনে করে জার্নি করবো সেইটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট, যার টাইম রয়েছে 10:30টার সময় হাওড়া জাংশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেবকুণ্ডে যাওয়ার জন্য হাওড়া জংশন থেকে আমাদের প্রথমে চলে যেতে হবে বালাসোর পর্যন্ত, মানে বালেশ্বর পর্যন্ত। আজকে আমরা জেনারেল ক্লাসে করে জার্নি করছি, মাত্র 110 টাকা করে পড়েছে আজকে আমাদের টিকিট মূল্য, যেহেতু এটা হচ্ছে সুপারফাস্ট এক্সপ্রেস। আর বাকি যে ক্লাসগুলো রয়েছে ট্রেনের, এসি হোক কিংবা স্লিপার হোক, তার ভাড়াগুলো দেখুন ডিসপ্লের এক সাইডে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন, সুবিধে হবে। হাওড়া স্টেশন থেকে জেনারেল ক্লাসে ভ্রমণ করতে হলে কমপক্ষে 2 ঘন্টা আগে থেকে লাইনে দাঁড়াতে হয়। সব থেকে উত্তম উপায় 215 টাকার আগে থেকে কেটে রাখা একটা স্লিপার টিকিটের ভ্রমণ। দেবকুণ্ডের প্রথম ধাপ বালাসোরে পৌঁছানোর জন্য হাওড়া, শালিমার, শিয়ালদহ স্টেশন থেকে সারাদিনে অনেকগুলো এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেন চলাচল করে। আজকের ভ্রমণের জন্য হাওড়াপুরি সুপারফাস্ট ছাড়াও সন্ধ্যের পর থেকে আরও বেশ কিছু ট্রেনের তালিকা ডিসপ্লের মধ্যে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। আজকের ভ্রমণে এই ট্রেন বালাসোর কিংবা বালেশ্বর পর্যন্ত মাঝে দাঁড়ায় একটাই জায়গায়, সেটা হলো খড়গপুর জংশনে রাত্রি 12:05। তারপর একদম 1:27 বালাসোর। আজকের এই ট্রেন সুপারফাস্ট হওয়ায় যেহেতু বেশি জায়গায় দাঁড়ায় না এবং লেট রেকর্ড খুবই কম, তাই কারণবশতই প্রচুর সংখ্যক মানুষজন এই ট্রেনটাকে পুরী যাওয়ার জন্য সেরা ট্রেন হিসেবে বেছে নেয়। তাই কারণবশতই মাসের মধ্যে কিছুদিন ছাড়া বছরের বাকি দিনগুলো বিপুল পরিমাণে ভিড় দেখতে পাওয়া যায় এই ট্রেনের মধ্যে। এখনের এই মুহূর্তে ঘড়ি কাটায় 1:52। এখন আমরা এসে পৌঁছালাম বালেশ্বর রেলওয়ে স্টেশনের। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন আমাদের অলরেডি দেখছেন ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এখান থেকে সামনের ডেস্টিনেশনের দিকে, মানে পুরীর দিকে। তাহলে চলুন এখন কিছুক্ষণ হচ্ছে ওয়েট করা যাক, তারপর কোন জায়গা থেকে বাসটা ছাড়ে, কত করে বাসের টিকিট, কটার সময় আমরা গিয়ে পৌঁছোই, ওখানে গিয়ে আমরা কী কী দেখবো সারাদিনের সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। এখন ঘড়ি কাটায় 3:51। মুষলধারা বৃষ্টি হচ্ছে, তার সাথে হচ্ছে বাজ পড়ছে দূরের দিকে। মানে নিমেষের মধ্যে কিছুক্ষণের মধ্যে ওয়েদার পুরো একরকম পাল্টে গেছে। এখন ওই যে স্টেশন একদম পুরো বৃষ্টি ভেজা। আজকে যেটা দেখলাম অনলাইনে, সেটা আজকে সারাদিন মোটামুটি বৃষ্টিপাতের ওয়েদার রয়েছে, সেটা ওখানে। কিন্তু বালাসোরের ব্যাপারটা আমি জানতাম না, এখানে আসার পর দেখছি যে এখানেও আজকে সারাদিন বৃষ্টি রয়েছে। স্টেশনের বাইরে থেকে আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে গাড়ি রিজার্ভে নিয়ে এখান থেকে চলে যেতে পারেন সোজা একদম দেবকুণ্ডের উদ্দেশ্যে। এখানে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে, এগুলো এখান থেকে মোটামুটি ওই 2500 টাকা 2600 টাকার মতো ভাড়া নেয়। তো যেহেতু এটা ভোরের সময়, সকালের সময় যদি এখান থেকে একটু বার্গারিং করে নেন তাহলে মোটামুটি 2400 টাকার মধ্যে হয়ে যেতে পারে। আর এখান থেকে সামনে থেকে দেখতে পাচ্ছেন এই যে গেটটা করা আছে, যেখানে থ্যাংক ইউ বলে লেখা রয়েছে, এই জায়গা দিয়ে অল্প একটু এগিয়ে গেলে সামনে ওখানে রয়েছে একটা হচ্ছে রোড, যেখান থেকে বাসে করে যাওয়ার জন্য অপশান রয়েছে। তো সামনে এখানে একটা চায়ের দোকান থেকে আমরা এখন চাটা খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো একদম সোজা বাস ধরার জন্য।
স্টেশন রোড দিয়ে মিনিট 5 পায়ে হেঁটে আসার পর এখানে দেখতে পাবেন একটা চৌরাস্তা আছে, যেখানে দেখবেন একটা মাঝখানে এরকম ক্লক টাওয়ার রয়েছে। এই জায়গাতে দাঁড়ালে এখান থেকে যাওয়ার জন্য বাস কিনতে পাওয়া যায় প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর। এখন যেহেতু ভোরের সময়, সেই জন্য এখন কম বাস রয়েছে, কিন্তু সময়টা আস্তে আস্তে যত হচ্ছে এগোবে সকালের দিকে, তত এখান থেকে বেশি পরিমাণে কিন্তু বাস যাওয়া আসা করতে দেখতে পাবেন। তো এই জায়গা থেকে দেবকুণ্ডে যেতে হলে সরাসরি কিন্তু বাস পাওয়া যায় না, বাস চেঞ্জ করে যেতে হয়। এই জায়গা থেকে সবার প্রথমে আমাদের বাস ধরে যেতে হবে উদলা বাস স্ট্যান্ডে। তারপর উদলা থেকে রয়েছে ওখান থেকে আরও অপশন, ওখান থেকে বাসও পাওয়া যায়, তার সাথে ওখান থেকে শেয়ারিং কিংবা ওখান থেকে রিজার্ভেও যাওয়ার অপশন রয়েছে। তো এখান থেকে যে বাসগুলো ছেড়ে যায় উদলা পর্যন্ত, সেইগুলো কিন্তু সব লাল কালার। আর ওড়িশাতে ঘুরতে আসলে আরেকটা জিনিস আপনারা নোটিশ করবেন, এখানে যে বাসগুলো আছে বাসের মধ্যে কিন্তু সব ওড়িয়া ভাষায় লেখা থাকে, যার জন্য আমরা বুঝতেই পারি না কোন বাসটা কোন জায়গায় যাচ্ছে। তো এটাই হচ্ছে এখানে বাসের হচ্ছে একটা চিহ্ন, লাল কালারের বাস। এই জায়গায় যখন আসবে তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবেন যে বাসটা উদলা যাচ্ছে কিনা। এখনও টাইমটা আপনাদেরকে দেখিয়ে দিই, 4:52। এই যে বাসটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এই বাসটাই যাচ্ছে উদলাতে। বালাসোর ছাড়ার পর 15 মিনিটের মাথায় বাস দাঁড়িয়েছে আমাদের এই জায়গায়। পাশে রয়েছে এখানে হাইওয়ের পাশে এখানে রয়েছে একটা খাবারের দোকান। এখানে কিছুক্ষণ হচ্ছে ব্রেক টাইম দেওয়া হয়, সমস্ত বাসগুলো এই জায়গায় কিন্তু দাঁড়ায়। আগেরবার যখন আমি দেবকুণ্ডে ঘুরতে গিয়েছিলাম তখন কিন্তু আমার বেশ মনে আছে, আমি একটা অটোতে করে স্টেশন থেকে আমি এই জায়গাতে নামছিলাম, তারপর এখান থেকে বাস ধরে শুরু করেছিলাম জার্নি। মানে সে এক বিভৎস ব্রেক জার্নি ছিল। তো এইবারে চেষ্টা ছিল যে খুব কম সময়ে কিভাবে খুব সহজে বেশি ব্রেক জার্নি না করে পৌঁছানো যায় দেবকুণ্ডে, যার জন্য আজকে এইভাবে জার্নিটা করছি। আর আমাদের বাসে কত করে ভাড়া পড়ছে জানেন? মাত্র 70 টাকা করে, একদম বালাসোর থেকে একদম উদলা বাস স্ট্যান্ড পর্যন্ত। এখন আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম এই জায়গার নাম সেরাগড়। এই জায়গা থেকে উদলা বাস স্ট্যান্ডে যাওয়ার পূর্বে রোড ট্রিপে রয়েছে মন জোড়ানো কিছু দুর্দান্ত পাহাড়ের ভিউ, যেগুলো ফিল করায় কিছুটা উড়িষ্যার দারিংবাড়ির কথা। এই রোড ট্রিপে যত ছোট বড় পাহাড়ের রেঞ্জ নজরে আসবে সবগুলোই হলো নীলগিরি পাহাড়ের রেঞ্জ। এই জায়গা থেকে অল্প কিছু দূর এগোলেই ঘন শাল সেগুনের একটা লম্বা ফরেস্ট নজরে আসবে, যেই ফরেস্টের নাম সাজনগড় ফরেস্ট। বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই জঙ্গল আপনাদের মনে করাবে কিছুটা মেদিনীপুরের শালবনির জঙ্গলের কথা। বেশ কিছুক্ষণ জার্নি করে আমরা এখন যে জায়গায় প্রবেশ করলাম এটাই হলো উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের এন্ট্রি গেট। আজকে আমরা যে জায়গায় যেতে চলেছি, মানে আমাদের গন্তব্যস্থল, সেটাই ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের সিমলিপাল ফরেস্টের অধীনেই রয়েছে। এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম উদলা বাস স্ট্যান্ডে। এখন ঘড়ি কাটায় 7:06। বেশিক্ষণ সময় লেগে গেছে একটু, যেহেতু অনেকটা ঘুরে ঘুরে আমরা আসছি। তো এই যে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু দেবকুণ্ডে যাওয়ার জন্য কিন্তু বাস ছাড়ে। এখান থেকে যদি বাস মিস করা হয় তাহলে কিন্তু খুব একটা বড় মিস হয়ে যাবে, কারণ এই জায়গা থেকে বাস কিন্তু সবসময় পাওয়া যায় না। এখানে একটা বাসের একটা টাইম টেবিল রয়েছে দেবকুণ্ডে যাওয়ার জন্য। এই উদলা বাস স্ট্যান্ড থেকে দেবকুণ্ডতে যাওয়ার জন্য সরাসরি বাস কিন্তু নেই, সেটা আপনারা যেভাবেই যান না কেন। তো আপনারা যদি এইভাবে ব্রেক জার্নি না করে একদম ঝামেলা ফ্রি হয়ে যেতে চান, তাহলে বলবো এই উদলা বাস স্ট্যান্ড থেকে রিজার্ভে যাওয়ার অপশান রয়েছে। এখান থেকে অটো যায়, এখান থেকে যে ম্যাজিক ভ্যানগুলো আছে সেগুলো যায়, যেগুলোর ভাড়া পড়ে 1200 টাকা থেকে 1500 টাকা। তো এই ক্ষেত্রে যদি আপনারা বেশিজন মানুষ থাকেন তাহলে বলবো আপনাদের সব থেকে যেটা সুবিধে হবে সেটা রিজার্ভে করে নিতে ওখান থেকে। তো সেই ক্ষেত্রে একদম দেবকুণ্ডের সামনে একদম নিয়ে যাওয়া এবং এই জায়গাতে নিয়ে আসা দুটোই কিন্তু হয়ে যায়। আর কেউ যদি বলেন যে না আমরা কম খরচে শেয়ারিংয়ে যাব, আমরা কমজন আসছি, হয়তো 2 জন কিংবা 3 জন, তাহলে বলবো এরকম বাসে করে জার্নি করা সব থেকে ভালো। তো এখন আমরা যে বাসে করে যাচ্ছি এই বাসটা কিন্তু আমাদের নিয়ে গিয়ে ছেড়ে দেবে বুন্দাগুড়িতে। তারপর বুন্দাগুড়ি থেকে ওখান থেকে অপশান রয়েছে শেয়ারিংয়ে যাওয়ার, কিংবা ওখান থেকে চাইলে রিজার্ভে করা যায়। তো এই ক্ষেত্রে খরচটা একটু কম হয়, আর যদি ডাইরেক্ট যদি আসা হয় রিজার্ভে সেক্ষেত্রে খরচটা একটু বেশি হয়, এটাই পার্থক্য। আর এই রাস্তায় যাওয়াকালীন আশেপাশে এখানে গ্রামের যে সৌন্দর্য দারুণ সুন্দর।
এটা একটা পিওর গ্রাম। যারা গ্রাম ভালোবাসেন তাদের জন্য এটা হচ্ছে একটা স্বর্গরাজ্য। এখানে চারিদিকে মাঠ ঘাট, চাষবাস হচ্ছে দেখতে পাবেন। এখানে ছোট বড় পাহাড়ের তো শেষ নেই। এখন আমরা যে জায়গাতে নামলাম এটা হচ্ছে বুন্দাকড়ি চোক। এই জায়গা পর্যন্ত আসতে আমাদের খরচ হয়েছে মাত্র 20 টাকা করে। আর দেবকুণ্ডের সামনে পর্যন্ত ডাইরেক্ট কিন্তু বাস পাওয়া যায়, কিন্তু সেই সব বাসের একটু টাইম টেবিল রয়েছে, টাইম টেবিলে ছাড়ে। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম। তো যাই হোক, ভুল করেছি। কিছুক্ষণ দাঁড়ালে আমরা কিন্তু সরাসরি বাস পেয়ে যেতাম একদম সামনাসামনি যাওয়ার জন্য। তো ওই ক্ষেত্রে আমাদের 40-45 টাকা খরচ হতো, অনেকটাই আমাদের খরচ বাঁচতো। তো এই চোক থেকে দেখবেন বাম দিকে এই রাস্তা নেমে চলে গেছে একদম এই দিকে। এই রাস্তা দিয়ে যেতে হবে একদম দেবকুণ্ডের সামনে পর্যন্ত। এখানে কিছু দেখবেন টোটো অটো ফটো সব দাঁড়িয়ে থাকে, যেগুলো সব এখান থেকে রিজার্ভে যায়। কিন্তু আমি বলবো রিজার্ভে যাওয়ার কোনো দরকার নেই। কিছুক্ষণ এখানে ওয়েট করলে এখান থেকে বাসগুলো দেখবেন যাচ্ছে এই দিকে। এই একটা বাস এই দিক থেকে বেরিয়ে আসলো, যেটা একদম উডলা বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছে। তো এই বাসগুলোতে করে গেলে অনেকটা হচ্ছে খরচ কম হয়। আর তাছাড়া যদি বলেন যে এখান থেকে অটোতে করে যাবেন, এখানে অপশান রয়েছে এখান থেকে রিজার্ভে করে নিতে পারেন। এখান থেকে 400 টাকা 500 টাকার মতো নেয়, একদম পৌঁছে দেবে ওই জায়গাতে। তবে সেটা যদি আপনারা গ্রুপে থাকেন তবেই কিন্তু আপনাদের বাজেটটা কিন্তু কম হবে, তা না হলে কিন্তু খরচ কিন্তু বেশি হয়ে যাবে। আর আপনাদেরকে একটা সাজেশন দেবো, যখন এখান থেকে আপনারা যাবেন চেষ্টা করবেন এখানে যে অটো কিংবা যে টোটোগুলো আছে না, তাদের একজনের নাম্বার কিন্তু সেভ করে রেখে দিতে মোবাইলে। তার কারণ দেবকুণ্ডে গিয়ে ওখানে যদি বাই চান্স আমরা বাস যদি না পাই ফিরে আসার সময়, তখন কিন্তু একবার ফোন করে দিলে ওখান থেকে কিন্তু নিয়ে চলে আসবে এই জায়গা পর্যন্ত। তাছাড়া কিন্তু যাওয়া আসা করতে খুব সমস্যা হয় এই রুটে, যেহেতু এটা হচ্ছে একটা লোকাল জায়গা, বুঝতে পারছেন। এই জায়গাতে রয়েছে প্রচুর খাবারের দোকান। এইদিকে কিছু মিষ্টি দোকান, তার সাথে এখানে কিছু তেলে ভাজার দোকান রয়েছে। এখানে রয়েছে কিছু দোকান, চাইলে এইসব জায়গাতে খাওয়া দাওয়া করতে পারেন যাওয়ার শুরুতে। এখানে অনেক রকমই খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে ওড়িশার ফেমাস, এটা হচ্ছে ডাল বড়া খুব সম্ভব, আর তার সাথে পকোড়া লুচি পাওয়া যাচ্ছে। আর এইগুলো হচ্ছে এখানে সব বিখ্যাত মিষ্টান্ন। তো আমি নিয়েছি এখানে হচ্ছে পুরি সবজি, 20 টাকা করে নিচ্ছে। 4টে হচ্ছে পুরি দিয়েছে, এটাকে অনেকে বলছে এখানে কচুরি। আর এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, মোটামুটি সব 20 টাকা প্লেট, 30 টাকা প্লেট, এইরকম দাম এখানে। শেষমেশ আমরা এই জায়গা থেকে অটোতে করে চলে যাচ্ছি দেবকুণ্ড পর্যন্ত। একদম এই অটো আমাদের ছেড়ে দেবে দেবকুণ্ডের যে একদম যে এন্ট্রি গেটটা আছে, যেখান থেকে ফরেস্টের মানে ভেতরে এন্ট্রি করতে হয়, সেই জায়গা পর্যন্ত। আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে 400 টাকা, একটু বেশি বলছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বার্গারিং করছিলাম। 400 টাকা নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দেবে। আমরা আছি 4 জন, মানে আমাদের খরচা হচ্ছে 100 টাকা করে পার হেড। আর এই রাস্তায় যাওয়াকালীন দেখবেন এখানে আশেপাশের পরিবেশটা দুর্দান্ত লাগে। আর এই দিকের এই যে রোডটা আছে, এই রোডে কিন্তু সেরকম বেশি একটা লোকালিটি নেই, যার জন্য এখানে ঘন ঘন যে বাস পরিষেবা সেটা কিন্তু আশা করলে পাওয়া যায় না। এখানে বাসের একটা টাইম টেবিল রয়েছে, সকালবেলা 10:30টার সময় একটা বাস আছে বললো এখান থেকে। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় রয়েছে, কিন্তু এত ধৈর্য নেই। তো যাদের হাতে ধৈর্য রয়েছে, যারা কমজন আসছেন, 2 জন কমপক্ষে, তো তাদের জন্য বলবো একটু ওয়েট করে গেলে বাসে করে এখান থেকে চলে যেতে পারবেন কম খরচে। আমরা তো এরকম অটোতে করে চলে যাচ্ছি। আর এখানে যেতে যেতে এখানে ছোটো ছোটো কিছু ফরেস্ট পড়বে, তার সাথে এখানে বেশ কিছু দেখার জিনিস রয়েছে। মানে এক কথা সাইট সিন করতে করতে আমরা গিয়ে পৌঁছবো দেবকুণ্ডে। আর এই যে দেবকুণ্ড বলে জায়গাটা আছে, এটা কিন্তু পুরোটাই ওড়িশার শিমলিপাল ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে। এই জায়গাটা আমরা নামলাম, এখানে সামনে দেখতে পাবেন একটা এন্ট্রি গেট রয়েছে, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দেবকুণ্ড। আর পাশে দেখুন, এটা হচ্ছে এখানে টিকিটের কাউন্টার, যেখান থেকে ফরেস্টের সাফারির জন্য টিকিট কাটতে হয়। এখানে 70 টাকা করে টিকিট নেয় ব্যাটারি গাড়ি। এই যে দেখছেন গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়ির টিকিট কাটতে হয় এই জায়গা থেকে। এইরকম এন্ট্রি গেটে দেখতে পাবেন ভেতরে যে মন্দির রয়েছে তার একটা ছোট্ট একটা স্ট্রাকচার রাখা রয়েছে। আর এই ধরনের জলধারা ভেতরে গেলে দেখতে পাওয়া যায়। এই জায়গাতে রয়েছে খুব সুন্দর একটা ছোট্ট এইরকম গেট, সামনে রয়েছে একটা চেকপোস্ট। এখানে ব্যাগ চেক করা হয়, মানে কেউ যদি ব্যাগের মধ্যে যদি ড্রোন ক্যামেরা নিয়ে আসেন, কোনো রকম যদি খাবার টাবার নিয়ে আসেন, তাহলে সেই জিনিসগুলো ভেতরে নিয়ে যাওয়া যায় না। আজকে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, কলকাতা থেকে এত দূর জার্নি করে এসে যে জিনিসটা আশা করে আসছিলাম সেই জিনিসটা পুরোপুরি বিফলে চলে গেল। এই যে দেখছেন, এইটা হচ্ছে আমাদের টিকিট, কিন্তু এখানে 70 টাকার টিকিট না, মাত্র 20 টাকার টিকিট, মানে যেটা হচ্ছে এখানে এন্ট্রি ফি নেওয়া হয়। এখানে হচ্ছে ব্যাটারি গাড়ি আছে, যে গাড়িতে করে একদম দেবকুণ্ড মন্দিরের সামনাসামনি, মানে 5 কিলোমিটার নিয়ে যায় জঙ্গলের মধ্যে দিয়ে। আমাদের কাছে ওই রাস্তা আজকের জন্য একেবারেই বন্ধ হয়ে গেছে, কারণ গতকাল রাত থেকে এত পরিমাণে এখানে দেবকুণ্ডের আশেপাশে পাহাড়ে বৃষ্টি হয়েছে, যার জন্য জলের লেয়ার 1 হাঁটুর ওপরে উঠে গেছে। যার জন্য সমস্ত যে ব্যাটারির গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু সব ডুবে যাচ্ছে, যার জন্য এন্ট্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আজকের জন্য।
যদি এন্ট্রি করতে হয় তাহলে হচ্ছে কালকে আমাদেরকে আবার আসতে হবে। এত দূর থেকে আসার পর যদি এইরকম যদি নিউজ শুনতে হয় তাহলে ভাবুন মনের মধ্যেটা কেমন লাগে। তো এখন কিছু উপায় নেই, 20 টাকা এমনি নর্মাল টিকিট কেটে আমরা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। এত দূর যখন এসেছি তখন তো এখান থেকে বেকার বেকার ফিরে যাব না খালি হাতে, কিছু না কিছু দেখি এবং আপনাদেরকেও দেখাই। এই জায়গা থেকে একটা শব্দ শুনতে পাচ্ছেন নিচে, এইটা হচ্ছে ঝর্ণার শব্দ। মানে জল যে কতটা বিপদসীমার ওপর দিয়ে বইছে এখানে নিচে, যদি একটা ধ্যানে যদি শোনা হয় মনে হবে দূর থেকে ঝড় ধেয়ে আসছে আমাদের দিকে। এই জায়গাটা থেকে সামনের দৃশ্যটা দেখেছেন কি দুর্দান্ত, পাহাড়ের ওপর মেঘ পুরো একদম পুরু হয়ে জমে রয়েছে এই জায়গাতে। সত্যি কথা বলতে আজকের এই যে ট্রিপটা এক কথায় কিন্তু সোনায় সোহাগা। এইদিকে দেখতে পাচ্ছেন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, পেছনে রয়েছে পাহাড়, আর তার সামনে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খালি একবার। এই জায়গা থেকে দৃশ্যটা পুরো একদম তাক লাগানো। এইদিকে পাহাড়ের উপরে মেঘের স্পর্শ তো রয়েছেই, তার সাথে এখানে যে দেবকুণ্ড যে ওয়াটারফলস আছে সেই ওয়াটারফলসের যত জল তীব্র গতিতে পাহাড়ে ঢাল বেয়ে নিচে নেমে আসছে। এই জায়গা থেকে জলের এত তীব্র গর্জন কান পাতা দূর দেয়। যেমন সুন্দর লাগছে জায়গাটা তেমনই ভয়ঙ্কর লাগছে। আর এই জায়গাগুলো কিন্তু একটু পিছল, এখানে যারা আসবেন ঘুরতে তারা সবসময় চেষ্টা করবেন একটু সাবধানে চলাফেরা করার। কারণ এর আগে যখন আমি ঘুরতে এসেছিলাম দেবকুণ্ডে এর আগের বছর, তখন কিন্তু আমি একটা বিভৎস পরিমাণে একটা আচার খেয়েছি এখানে, যার ভিডিও অলরেডি আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই কমেন্ট করেছিলেন। আর এই দিকটাতে লাইন ধরে রয়েছে পাহাড়ের সারি, যেগুলো এখন বৃষ্টির জন্য তার সাথে কুয়াশা মেঘের জন্য আচ্ছন্ন হয়ে রয়েছে। এখানে জঙ্গলের মধ্যে এত বেল গাছ রয়েছে না, এখানে দেখুন বড় বড় সব বেল হয়ে রয়েছে। মানে বেল পাকার সিজনে যদি আসা হয় এখানে, তাহলে এখান থেকে বেল পেড়ে খাওয়া যাবে। বালাসোর স্টেশন আপনাদেরকে আমি বলেছিলাম না যে এখানে আজকে সারা দিন বৃষ্টিপাত হবে, সেই জিনিসটাই পুরো একদম অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। এত অন্ধকার নামছে যত বেলা এগোচ্ছে, তার সাথে বৃষ্টি তো ঝমঝম করে হয়েই যাচ্ছে, বন্ধ হবার নাম নিচ্ছে না। আর যত বৃষ্টি হবে এখানে ঝর্ণার জলের তীব্রতা আরও বাড়তে থাকবে এবং রাস্তার ওপর এক হাঁটু থেকে এক কোমর জল হয়ে যাবে। এই জায়গাতে আসার পরে দেখুন রাস্তার উপর দিয়ে কীভাবে জলধারা পার হচ্ছে দেখুন। এই জায়গাটা দেখলে মনে হবে একটা ঝর্ণা। দেখেছেন শব্দটা কত সুন্দর, দুর্দান্ত। রাস্তাতে যেতে যেতে এইরকম অনেকগুলো দেখবেন জলধারা আছে যেগুলো রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে। আর এখানে পাশেই দেখুন পাহাড়ি যে নদীটা আছে না, একদম পুরো পাশেই জলের স্রোত দেখেছেন তো কী যে দুর্দান্ত সুন্দর লাগছে, আমার ভাষায় আমি বলে প্রকাশ করতে পারছি না। আর এই জলটা ভীষণ পরিমাণে ঠান্ডা। আমরা এখন জুতো খুলে হাতের মধ্যে সব নিয়ে নিয়েছি। এই দেখুন এই জায়গাতেও রয়েছে একটা এইরকম গাছের গুঁড়ির পাশ দিয়ে জলধারা আসছে দেখুন, আর জলটা কতটা স্বচ্ছ। এই জায়গাটার দৃশ্যটা দেখুন খালি একবার, জাস্ট ডান দিকে জলধারা বাম দিকে জলধারা, দেখেছেন তো কোন জায়গায় আসছি আমরা। এত সুন্দর যে হয় বর্ষার সময় নেচার, সেটা এইসব জায়গাতে ঘুরতে না আসলে বোঝাই যায় না। এই জায়গাটা আসার পর এইটাই হচ্ছে সেই শেষ জায়গা। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেকটা চেকপোস্ট, এখানে দাঁড়িয়ে রয়েছে দুজন যারা হচ্ছে ফরেস্টের আন্ডারে কাজ করে। এখান পর্যন্ত আসার পারমিশন ছিল আজকে আমাদের। আর যত মানুষ আজকের দিনে ঘুরতে আসছে সবাইকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসা হচ্ছে ব্যাটারি গাড়িতে করে। তো বেকার আমরা ব্যাটারি গাড়িতে আসলাম না। এখানে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে সামনের যে দুর্দান্ত ভয়ানক যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাই চলুন। এখানে দেখতে পাচ্ছেন এটা ছোট্ট একটা গেটের মতো করা আছে, যেখান থেকে যাওয়া যায় একদম নদীর সামনে পর্যন্ত। ওই যে দেখতে পাচ্ছেন সমস্ত পর্যটকরা সব গিয়েছে ওখানে।
এইটা হচ্ছে দেবকুণ্ডের যে আসল যে জায়গা রয়েছে সেই জায়গাতে যাওয়ার জন্য রাস্তা, যেই রাস্তা এখন বর্তমানে 1 হাঁটুর ওপরে জল হয়ে গেছে। এই জায়গা দিয়ে যদি ব্যাটারি গাড়িতে করে এখনো সময় যদি যাওয়া হয় তাহলে চিন্তা নেই, সোজা একদম নিচে এইদিকে খাদের মধ্যে। এই জায়গাতে আজকে শেষ করতে হবে আমাদের আজকের গল্প। এখান থেকে আর যদি খুব জোর করে হলে 1.5 কিলোমিটারের মতো যাওয়া হয় তাহলে কিন্তু পড়বে এখানে সব থেকে যে বিখ্যাত ওয়াটারফল, যেটাকে বলছে দেবকুণ্ড ওয়াটারফল, এবং তার সাথে ওখানে রয়েছে একটা শক্তিপীঠ, যেই জিনিসটা অনেকেরই অজানা। আর এই যে টোটাল যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে সিমলিপাল ফরেস্টের আন্ডারে পড়ছে। এটা হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্কের আন্ডারে। এই জায়গার নাম দেবকুণ্ড। এই জায়গাতে যদি আপনারা আসতে চান, যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেম প্রসেস, শুধুমাত্র যেখান থেকে আমরা দ্বিতীয়বার বাস ধরলাম ওখান থেকে যদি আপনারা একটু টাইম নিয়ে যদি ধৈর্য ধরে যদি বাস ধরেন তাহলে কিন্তু চলে আসতে পারবেন একদম দেবকুণ্ডের সামনাসামনি পর্যন্ত। এই জায়গা পার করে এগিয়ে গেলে কি দেখতে পাবেন সেটাই ভিডিওতে দেখাতে না পারলেও আমার কিছু গতবারের গ্যালারিতে বেঁচে থাকা ছোট্ট কিছু ফুটেজগুলো দিলাম আপনাদের জন্য। এখানে রয়েছে পৌরাণিক সময়ের একটা সতীপীঠ, যেটা একদম ঝর্ণার উপর প্রান্তে অবস্থিত, যেখানে যেতে হলে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি সিঁড়ির ধাপ ভেঙে ট্রেক করে পৌঁছতে হয়। যেখানে দেখার মতো রয়েছে অনেক কিছুই, কারণ বশতই 2-1 ঘন্টা সময় কোন দিক থেকে কেটে যাবে বুঝতেই পারবেন না। যাই হোক, ফেরার সময় আমরা ফরেস্টের ব্যাটারি গাড়িতে করেই ফিরেছিলাম এক্সিটের গেট পর্যন্ত। অন্যান্য সময় এই ব্যাটারি গাড়িগুলো একদম এন্ট্রি গেট থেকে মন্দিরের একদম কাছাকাছি ট্রেকিং পয়েন্ট পর্যন্ত নিয়ে যায় এবং নিয়ে আসে মাত্র 70 টাকার বিনিময়ে। এই ফরেস্ট থেকে আমরা বার হওয়ার জন্য এখানে যে ব্যাটারি গাড়িগুলো আছে সেই গাড়িতে করে চলে আসছি 50 টাকা করে দিয়ে। যেহেতু অনেকটাই রাস্তা ছিল যাওয়ার সময় সেটা বুঝতে পেরেছিলাম। বাইরে বেরিয়ে সেখানে খাবার জন্য রয়েছে লাইন ধরে অনেকগুলো দোকান, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। কিন্তু এখানে ওই চা, ঠান্ডা, জল খাবার, ওই টুকিটাকি খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। আর ভারী খাবার খেতে হলে এখানে সামনে যে বাস স্ট্যান্ড আছে সেখানে যেতে হবে। তো এখানে আমরা যে অটোতে করে এসেছিলাম তাকে হচ্ছে আমরা ফোন করে দিয়েছি 30 মিনিটের মধ্যে এখানে আসবে। তারপরে ওই অটো ধরে আমরা চলে যাবো একদম সোজা বাস স্ট্যান্ড। আসার সময় অটোর মধ্যে বসে ঘুমোতে ঘুমোতে কখন যে চলে আসছে উদলা বাস স্ট্যান্ডে সেটা বুঝতেই পারিনি। এখানে আসার পর খাওয়া দাওয়া করে নিচ্ছি। যেখানে হচ্ছে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের একদম ব্যাক সাইডে রয়েছে হোটেল, যেখানে দেখবে বাংলায় লেখা রয়েছে। তো এখানে আমরা নিয়েছি দুপুরবেলায় থালি, এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালি নিচ্ছি এখানে 70 টাকা করে। ভাত রয়েছে, ডাল রয়েছে, এখানে রয়েছে একটা মিক্স সবজি, এখানে হচ্ছে আলু ভাজা, উচ্ছে ভাজা, তার সাথে কী একটা দিয়েছে, আর এখানে রয়েছে আচার, তার সাথে পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে। এখানে অমলেট, চিকেন, মাছ ইত্যাদি সব কিছুই পাওয়া যায়। উদলা বাস স্ট্যান্ডে যে মন্দিরটা আছে দেখতে পাচ্ছেন, মন্দিরের পাশে এই লাইন থেকে বালাসোরের সমস্ত বাসগুলো ছাড়ে। আমরা যাচ্ছি এই বাসে। মোটামুটি বিকেল সন্ধ্যে পর্যন্ত প্রচুর বাসের অপশন রয়েছে এখান থেকে। তো এই বাস ধরে আমরা ফিরছি। আপনার যদি লেট হয় তাহলে কোনো সমস্যা নেই, এর যে পরবর্তী বাস আছে সেই বাস ধরে ফিরে চলে যেতে পারবেন একদম বালাসোর পর্যন্ত। এখন ফিরে যাওয়ার সময়তেও আবার সেই হালকা হালকা করে বৃষ্টি, মানে সারাটা দিন আজকে আমাদের বৃষ্টির মধ্যেই কেটে গেল। তো যাই হোক, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু খারাপ যেটা লাগছে সেইটা হচ্ছে যে ওখানে মন্দিরটা, ওখানে যে আসল যে ঝর্ণাটা, যেটার জন্য আমরা এত দূর থেকে মানে ছুটে আসছিলাম, সেই জিনিসটাই আপনাদেরকে দেখাতে পারলাম না এবং নিজেরাও দেখতে পারলাম না। তো পরবর্তী সময় যখন আসবো তখন দেখে নেব, এবং আপনারা যখন আসবেন এখানে আপনারাও দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে অলরেডি আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে ওই জায়গায় কী কী জিনিস রয়েছে। এরপর বালাসোর পৌঁছে আমাদের ভাগ্যে যেই ট্রেন থাকবে, প্রথম ট্রেন, যেহেতু আমাদের আগে থেকে টিকিট করা নেই, তো সেই জন্য সেই ট্রেন ধরে আমরা কিন্তু বাড়ি ফিরবো। তো আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেন ধরে বাড়ি ফিরবেন। আর তার সাথে শেষ করছি আজকের এই ব্লগ। কেমন লাগছে সেটা বলবো না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্রিপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এখনের মতো টাটা, বাই বাই।